আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছে আমি শাহনিওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া এক কঠিন, দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া, তবুও থেমে নেই অভিবাসীরা। বাফেলোতে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন বাংলাদেশিরা, তুলনামূলক কম দামে মিলছে বাড়ি। মাহমুদ খলিলকে সিরিয়া বা আলজেরিয়ায় পাঠানোর নির্দেশ। এগিয়ে থাকা জোহরান মামদানিকে নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, হকুলের সমর্থনে বাড়ল রাজনৈতিক উত্তেজনা। এবং যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৩ পুলিশ কর্মকর্তা। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া অনেকের কাছে আমেরিকান স্বপ্ন, তবে এটি দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। সাধারণ কোনো সরল পথ নেই। নাগরিকত্বের বৈধ উপায়গুলো চাকরি, পরিবার পুনর্মিলন বা মানবিক সুরক্ষা সীমিত কোটার মধ্যে কঠোর নিয়ম অনুসরণ করে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এই প্রক্রিয়াগুলো আরও কঠিন হয়ে ওঠে। নতুন নিয়ম, উচ্চ ফি, স্বল্প সময়ের কাজের অনুমতি এবং কিছু গ্রুপের নিষিদ্ধ শরণার্থী ও আশ্রয় প্রার্থী আবেদনের প্রক্রিয়া বন্ধ হওয়ার কারণে নাগরিকত্ব পাওয়া অনেকের জন্য জটিল হয়ে পড়েছে। নাগরিকত্বের সময়কালও ভিন্ন। স্বামী স্ত্রী, মা বাবা বা ছোট সন্তান প্রায় ৫ থেকে ৭ বছরে নাগরিক হতে পারে, তবে প্রাপ্তবয়স্ক সন্তান বা ভাই বোনদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় ২০ থেকে ২৫ বছর বা তার বেশি সময় লাগতে পারে। তবুও অভিবাসীরা থেমে নেই। বিশেষজ্ঞরা বলছেন, কাজের অনুমতি বাড়ানো, প্রক্রিয়া সহজ করা এবং বৈধ পথ সম্প্রসারণের মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্তি সহজ করা সম্ভব। নিউ ইয়র্কের বাফেলো শহরের জেনেসি সড়ক বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে বসবাস করা প্রবাসীরা তুলনামূলকভাবে কম খরচে বাড়ি কিনে স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছেন। নিউ ইয়র্ক শহরের অন্যান্য অংশের তুলনায় এখানে বাড়ির দাম অনেক কম থাকায় নতুন প্রবাসী পরিবারও সহজে এখানে আসতে পারছেন। সরেজমিনে বাফেলোর জেনেসি সড়কের আশপাশে ঘুরে দেখা গেছে, এখানকার বাড়িগুলো প্রায় সবাই বাংলাদেশি মালিকানাধীন। এর ফলে পুরো এলাকা যেন একটি শক্তিশালী বাঙালি কমিউনিটিতে পরিণত হয়েছে। মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও রয়েছে, যা স্থানীয় সম্প্রদায়ের ধর্মীয় চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করছে। প্রবাসীরা এই ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিজেদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রচার করতে পারছেন। এলাকার জীবনযাত্রা অনেকটা স্বাচ্ছন্দ্যময়। ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে সুপারমার্কেট, দোকান, রেস্টুরেন্ট এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় স্থান। ফলে এখানকার বাসিন্দারা সহজেই কেনাকাটা করতে পারছেন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছেন। স্থানীয় ব্যবসায়ীদের বেশিরভাগই বাংলাদেশি, যারা এই এলাকায় বাংলাদেশের স্বাদ এবং সংস্কৃতি তুলে ধরছেন। সুপারমার্কেটগুলোতে বাঙালি খাবার, মশলাযুক্ত উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সহজলভ্য। স্থানীয়দের মতে, নিউ ইয়র্ক শহরের তুলনায় এখানে বাড়ির দাম কম থাকলেও ক্রমেই বাড়ছে জমি ও আবাসনের মূল্য। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের প্রবাসী সম্প্রদায় এখানে আরও সম্প্রসারণ করবে এবং জেনেসি সড়ক ধীরে ধীরে বাফেলোর একটি প্রধান বাঙালি সাংস্কৃতিক ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। যুক্তরাষ্ট্রের এক অভিবাসন বিচারক সাবেক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মাহমুদ খলিলকে সিরিয়া অথবা আলজেরিয়ায় নির্বাসনের নির্দেশ দিয়েছেন। বুধবার ফেডারেল কোর্টে দাখিল করা নথিতে তার আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেন। ৩০ বছর বয়সী খলিল চলতি বছরের ৮ মার্চ নিউ ইয়র্কে গ্রেপ্তার হন এবং পরে লুইজিয়ানার জেনা শহরের একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত হন। আটক অবস্থাতেই তিনি কলম্বিয়ার আন্তর্জাতিক ও সরকারি বিষয়ক স্কুলের মাস্টার্স কোর্সের কাজ শেষ করেন। তবে ওই সময়ে তার প্রথম সন্তানের জন্ম হয়, যেটিতে তিনি উপস্থিত থাকতে পারেননি। খলিলের আটক আদেশে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়। জনসাধারণের চাপে জুন মাসে এক বাইডেন নিযুক্ত বিচারক তার নির্বাসন সাময়িকভাবে আটকে দেন এবং বলেন তিনি পালিয়ে যাওয়ার ঝুঁকিতে নেই। ওই সিদ্ধান্তের পর তিনি স্ত্রী ও নবজাতক সন্তানের কাছে ফিরে আসেন। তবে ট্রাম্প প্রশাসন এখনও তার নির্বাসনে অনড়। খলিল অভিযোগ করেছেন, তাকে রাজনৈতিক কারণে টার্গেট করা হচ্ছে এবং প্রশাসন ফ্যাসিস্ট কৌশল ব্যবহার করছে ফিলিস্তিনি কণ্ঠরোধে। যদিও আগে হোমল্যান্ড সিকিউরিটি তাকে হামাস সম্পৃক্ত কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করেছিল, তবে সাম্প্রতিক নথিতে এর কোনো প্রমাণ হাজির করা হয়নি। নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে জোহরান মামদানি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছেন।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ব্যঙ্গ করে মাই লিটল কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল প্রকাশ্যভাবে মামদানিকে সমর্থন জানিয়েছেন, যা তার প্রচারণায় নতুন গতি এনেছে। সাম্প্রতিক জরিপে মামদানি 43 থেকে 46% ভোট সমর্থন পেয়ে শীর্ষে রয়েছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও এ অবস্থায় নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে। ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মহল চেষ্টা করেছেন অ্যাডামস ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লেওয়াকে সরে দাঁড়াতে প্রলোভন দেওয়ার, যাতে মামদানিকে হারানো যায়, কিন্তু তা ব্যর্থ হয়েছে। মেয়র অ্যাডামস কিছু সংবাদে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর গুজব উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে মামদানির সমর্থন বাড়ানো, ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক এবং হোকুলের প্রকাশ্য বার্তা নির্বাচনী পরিস্থিতি নতুন মাত্রা দিয়েছে। ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য এবং নির্বাচনী প্রচারণার নাটকীয়তার মধ্যে নিউ ইয়র্কবাসী এবার দেখবেন কে শেষ পর্যন্ত সিটিতে দায়িত্বে আসবেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক বন্দুক হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। হামলাকারী ও পুলিশের পাল্টা গুলিতে মারা গেছেন। পুলিশ জানায়, নিহত ও আহত কর্মকর্তারা পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। পেনসিলভেনিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, ঘটনাস্থল এখনও অত্যন্ত সক্রিয় এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। গভর্নর জোশ শাপিরো নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ঘটনায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল, কিছুক্ষণ পরে তা তুলে নেওয়া হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি সহিংস ঘটনার জন্য সমাজকে দায়ী করেছেন। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জামায়াতের ভুলেই আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হচ্ছে, মন্তব্য মান্নার। এবং পিআর পদ্ধতি ধ্বংসাত্মক, বিভ্রান্তিকর আশঙ্কা রিজভির। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে পারে। তার ভাষায়, আওয়ামী লীগের বিদ্যমান ভোট ব্যাংকই তাদের ফিরিয়ে আনার জন্য যথেষ্ট, আর এ অবস্থায় জামায়াত পিআরের দাবি তুলে নিজেরাই ভুল করছে। মান্না বলেন, জামায়াতে ইসলামী 3 দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, কিন্তু দাবি তোলার লক্ষ্য কি, কার কাছে দাবি করা হচ্ছে? সরকার তো বলছে তারা ক্ষমতায় থাকতেই চায় না। তখন পিআরের মতো জটিল প্রস্তাব দিলে সাধারণ মানুষ কিছুই বুঝবে না। আমাদের ভোটাররা এখনও প্রার্থীকে দেখে ভোট দেয়। তিনি উদাহরণ টেনে বলেন, অনেক দেশে পিআর ব্যর্থ হয়েছে। ধরুন, বড় দল পেল 40% ভোট, আরেক দল পেল 30%, বাকিরা মিলে আরও 30%। তখন সরকার গঠন কঠিন হয়ে পড়ে। বাংলাদেশেও এ পরিস্থিতি হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র এখনও পরিণত রূপ পায়নি, এমন অবস্থায় পিআর পদ্ধতি নির্বাচনকে আরও জটিল ও বিভ্রান্তিকর করে তুলবে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেখানে গণতন্ত্র হাঁটতেই শেখেনি, সেখানে পিআর পদ্ধতি হবে ধ্বংসাত্মক। জনগণের তেমন কোনো আগ্রহ নেই, তারা এ বিষয়ে জানেও না। এই পদ্ধতি মানুষের চেনা ভোটাধিকার সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। রিজভির দাবি, রাজনৈতিক সুবিধা পাওয়ার আশায় কিছু দল এই পদ্ধতির পক্ষে সোচ্চার হয়েছে। তার মতে, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে, যার উদ্দেশ্য নির্বাচনকে অচল করা। তিনি আরও বলেন, ইসরায়েল, নেপাল সহ অনেক দেশে পিআর অস্থিতিশীলতা তৈরি করেছে। এমনকি উন্নত দেশ ফ্রান্সেও এ নিয়ে পুনর্বিবেচনা চলছে। বাংলাদেশের মতো দেশে এটি আরও বিপজ্জনক হতে পারে, যেমনটা ইভিএম পরীক্ষার সময় দেখা গেছে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।